লীগের কুচকে আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি যুবলীগ করি, আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরা আওয়ামী লীগের পেদা। ये हमारी मांग है, नहीं तो पूरा वीसा बंद करो और एक्सपोर्ट इंपोर्ट परमिट इशू बंद करो। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। এখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে। ভারতীয় দাদাদের এইবার শরীরই আগুন ধরে গেছে। ভারতীয় দাদাদের শরীরের মধ্যে কেমন যেন কেরোসিন তেল ঢেলে দিয়ে যদি আগুন দেওয়া হয়, তার যেভাবে পুড়তে থাকে মনের মধ্যে ওইভাবে পুড়তে আছে। যেমন জয়মোহন কৃষ্ণকে ধরার পরে, ইসকন নেতাকে ধরার পরে একের পর এক তারা যে কাণ্ড চালিয়ে যাচ্ছে, সেই কাণ্ডতে হয়তো সারা পৃথিবীর লোক বুঝতে পারতেছে এটা তাদের পরিকল্পিত ঘটনা। প্রিয় দর্শক, একের পর এক বাংলাদেশের উপরে যে সমস্ত কথা ছুড়ে মারতেছে, এতে যেমন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ছিন্ন বিচ্ছিন্ন একটি সৃষ্টি তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, এখানে যেমন ধর্মীয় অনুভূতিতে যেভাবে আঘাত আনতেছে, যারা চাচ্ছে মুসলিমরা আমাদেরকে, বাংলাদেশে যে সাধারণ জনগণ আছে তাদেরকে উস্কাই দিতে, কিন্তু ভারতীয় দাদা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, বাংলাদেশের সাধারণ মুসলমান এবং এই মুসলিমরা কিন্তু আপনাদের মতো মাথা গরম করা লোক না। আপনাদের উস্কানিতে আমরা কখনোই মাতাবো না। তবে আমরা এতটাও ছেড়ে দেওয়ার লোক না। যখন দেখবো যে আপনারা ওভারটেক করছেন, তখনই কিন্তু আমরা আপনাদেরকে ধরে যাওয়া আসার চেষ্টা করব। যেমন আপনারা আজকে যে কাণ্ডটি করেছেন, আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন গণমাধ্যমে আপনাদের হেডলাইনটা কি হয়েছে, আপনারা বুঝতে পারতেছেন। ভারত থেকে যে হাই কমিশন ভেঙে দেওয়া হয়েছে, এখানে পুলিশ প্রশাসন, ভারতীয় যে পুলিশ প্রশাসন ছিল, তারা কিন্তু একবারে নিরাপত্তা ভূমিকা পালন করেছে। এখানে আমাদের যে নরেন্দ্র মোদীর যে কথা বলা উচিত ছিল, উনি কিন্তু এখন পর্যন্ত কোনো বার্তা দেয় নাই, আমরা জানতে পারিনি। প্রিয় দর্শক, উনি কি এটাকে আসলে ধামাচাপা দেওয়ার জন্য কোনো চেষ্টা করতেছে, না উনি ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে আছে, যেটা দেখতে পাচ্ছে না, উনি ইচ্ছা করলেও সেটাকে দেখতে পারতেছে না। প্রিয় দর্শক, একের পর এক যে ঘটনা ঘটতেছে বাংলাদেশের উপরে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সমস্ত মন্তব্য করতেছে, চলুন আমরা সেই বিস্তারিত সেই ভিডিওগুলো দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ये हमारी मांग है, नहीं तो पूरा वीसा बंद करो और एक्सपोर्ट इंपोर्ट परमिट इशू बंद करो। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে মাঠে নেমেছে বিজেপির পশ্চিমবঙ্গ শাখা। রীতিমতো হুমকি ধামকি দিতে শুরু করেছে বিজেপি। তবে কি অবস্থান পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির? কারণ সব সময়ই বিজেপির বিরুদ্ধে অবস্থান নেন মমতা। এই ইস্যুতে কি বাংলাদেশের পক্ষে দাঁড়াবেন মমতা ব্যানার্জি? পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুধু বাংলাদেশিদের প্রবেশই নয়, ঢাকার সাথে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে। সোমবার থেকে পেট্রোপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ করা সহ এক গুচ্ছ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিজেপি। বুধবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে দলটি। উপদূতাবাস পর্যন্ত দলের নেতাকর্মী বিধায়কদের নিয়ে মিছিল করেন শুভেন্দু। সেখানে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। সেখানেই ভারত সরকারকে বাংলাদেশের ভিসা বন্ধ করা, আমদানি রপ্তানির অনুমতি বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। চিন্ময় কৃষ্ণ বাবুকে এ সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং নেতাদের উপর নৃশংসতা চালানো হচ্ছে বলে দাবি করেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা। মিথ্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে এই নেতা বলেন, চিন্ময় দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে সোমবার থেকে পেট্রোপোল স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিজেপির এই প্রভাবশালী নেতা। ঢাকার সাথে পণ্য আমদানি রপ্তানি বন্ধে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে দাবি জানান তিনি। और एक्सपोर्ट इंपोर्ट परमिट इशू बंद करो। শুধু পণ্য সরবরাহ বন্ধই নয়, বাংলাদেশিদের জন্য ভারতের সব ধরনের ভিসা বন্ধ করা উচিত বলে জানান শুভেন্দু। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখলেও শিক্ষার্থী ও মেডিকেল সেবার জন্য ভিসা দিচ্ছে ভারত। প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক লাখ মানুষ কলকাতা সহ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যান। তবে এবার চিকিৎসার প্রয়োজন হলে বাংলাদেশিদের পাকিস্তানের লাহোর বা করাচিতে যেতে বলেছেন শুভেন্দু। हिंदू को कतलाना बंद करो।
বুধবারের বিক্ষোভে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা বাংলাদেশিদের স্মরণ করতে বলেন শুভেন্দু। চিন্ময় দাসকে মুক্তি দেয়া না হলে 16 ডিসেম্বর কলকাতায় ব্যাপক আকারে বিজয় দিবস উদযাপন এবং মহাসমাবেশেরও ঘোষণা দেন এই নেতা। जोरदार विरोध करेगा, आगे भी विरोध होगा। বৃহস্পতিবার দুপুর 2টায় বঙ্গীয় সনাতন হিন্দু সমাজ জমায়েতের আয়োজন করেছে। কোনো রাজনৈতিক কর্মসূচি নয় দাবি করে সকলকে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু। আগামী দিনে এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিক্ষোভ হয়েছে। का रिलेशन अच्छा करो इमीडिएटली। এদিকে বাংলাদেশকে নিয়ে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের সাথে একাত্মতা জানিয়েছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দিল্লিতে শীতকালীন অধিবেশন চলাকালে পার্লামেন্টের বাইরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে বাংলাদেশের এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে জানান তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার যা অবস্থান নেবে তাকেই তৃণমূল সমর্থন করবে বলেও জানান অভিষেক। বাংলাদেশের বেনাপোল ও ভারতের বনগাঁর পেট্রোপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন পণ্যবাহী 450 থেকে 500 ট্রাক চলাচল করে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই স্থলবন্দর ঢাকা দিল্লি বাণিজ্যের জন্য মহা গুরুত্বপূর্ণ। প্রতি বছর গড়ে 22 লাখ মানুষ এই সীমানা দিয়ে দুই দেশে যাতায়াত করে। মার্জিয়া রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে পুরো ভারতীয়রা করবে। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। ওইখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমরা দেখেছি। আপনার ভারতেই আপনার রাজনীতি আপনি হারাবেন। সময় থাকতে ভালো হয়ে যান। হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই, সম্পর্ক ভালো রাখেন, আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখবো। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন। আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো, আমরা করেন, এক করেন আপনারা। এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে। আপনারা কি বলতে চান আমাদেরকে? আমাদেরকে উগ্রতা ছড়াতে চান? আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই, আমরা ভালোবাসতে জানি। কিন্তু তাই বলে এ নয় আমরা নরম, আমরা নরমে নয়, আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কি করেন। আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি। কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে শুরু করেছেন, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওইখানে। শুভেন্দু বাবু, আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে 90% মুসলমান। ছোটোবেলা থেকে আপনার আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধরনের নানা স্লোগান শুনে শুনে আমি বড় হয়েছি। এখন আমি ছোটোবেলায় আমাকে লোকে নানাভাবে বলতো যে এরা তো মুসলমান, মুসলমানরা অনেক উগ্র, এদের সাথে চলিও না, এভাবে আমাকে নানা কথা বলতো। এখন আমি যখন আমাদের গণ অধিকার পরিষদের এক প্রোগ্রামে জামাতের সেক্রেটারি, নামটা ঠিক আমার মনে নেই, ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি খাবার খেয়েছি, তখন অনেকেই আমাকে বলেছিলেন তুমি কি মুসলমান হয়ে গেছি কিনা। আমাকে এই প্রশ্ন অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছে এবং আমার নামে এরকম নানা প্রপাগান্ডা ছড়িয়েছে আমি মুসলিম হয়ে গেছি। শোনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা মানে এই না যে আমি মুসলমান হয়ে গেছি। আমি সালাম দিয়েছি। সালাম আপনাদের মুসলমানদের একটা কৌশল বিনিময়ের একটা অংশ। যেমন ইংরেজরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ, যেমন আমরা যারা অন্যান্য হিন্দু ধর্মের মুসলমান ধর্মের বাইরে আমরা যারা আছি আমরা বলি ভাই নমস্কার, আদাব, এভাবে বলি। ঠিক মুসলমানদেরও একটা কৌশল বিনিময় হচ্ছে আসসালামু আলাইকুম দেওয়া, তাই না? এখন সালাম দিলেই যদি আমি মুসলমান হয়ে যায়, তাহলে বাংলাদেশে অনেক হিন্দু ভাই আছে সালাম দেন, অনেক বৌদ্ধ ভাই আছে সালাম দেন, হ্যাঁ, এরা তাহলে প্রত্যেকেই মুসলমান হয়ে গেছে ভাই। ঠিক আছে, এখন আমি কেন আজকে সাইফুল ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছি? আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি। আমাদেরকে দেখেন, যারা কিনা 2022 সালে
আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই কথা আমি বলেছিলাম, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই কথা আপনারা সবাই শুনেছেন। এই কথা বলেছিলাম কেন? যারা কিনা লম্বা লম্বা দাড়ি মুছটাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি পরে, এদেরকে হাসিনা করতো কি সুন্দর অপশন, জঙ্গি। আর আমরা যারা পাহাড়ি ছিলাম, আমার চেহারা লোক হলে তো আর বলা কথা নাই, পাহাড়ি সন্ত্রাসী, উপজাতি, এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাতো। ঠিক আছে, এখন সময় এসেছে আমাদের এই যে 2024 সাল ভাই, ডিজিটাল যুগ। এখন আপনার কথা আমার কথা, আপনার মানে ইজিলি আপনার মনের ভাব আমার মনের ভাব প্রকাশ করার অনেক মাধ্যম আছে এখন। এই যে আমরা যদি প্রকৃতপক্ষে আমরা যদি বাংলাদেশের সার্বভৌম রক্ষা করতে চাই, তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেদেরকে আগে বাংলাদেশি পরিচয় বড় করি, বাংলাদেশের চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করি। এখন মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব মানে আপনারা হয়তো বুঝতে পারছেন, মুসলমানদেরকে ব্যবহার করছে। এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাঁদে পা দেয়। এখন গতকাল মনে হয় আমি ফেসবুকে স্ক্রল করার সময় আমি দেখলাম যে কালের কণ্ঠ আপনাদের হযরত সাল্লাল্লাহু মানে ওনাকে নিয়ে ব্যঙ্গাত্মক একটা ছবি এঁকেছে। কেন বলেন তো? কারণটা হচ্ছে ইসকনের ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনার মুসলমান ভাইদেরকে উগ্রতা ছড়িয়ে দিয়ে মাঠে নামানোর জন্য এই ব্যঙ্গাত্মক চিত্র এঁকেছে। এরকম নানা মনে করেন প্রপাগান্ডা মার্কেটে আনা হয়। এটা জেনে না জেনে আমার সাধারণ মুসলমান ভাইরা ফাঁদে পা দেয়। এখন মনে করেন নামাজের পরে সাদা পাঞ্জাবি পরে থাকে, তখন স্বাভাবিকভাবে একটা নামাজের পরে একটা প্রোগ্রাম হলে তাদের পোশাকেই এটা নামাজে পড়ার, তখন জঙ্গি টকমা ইজিলি দিয়ে দেওয়া যায়। এভাবে নানা মানে আপনার প্রসেস করছে ভারত আমাদেরকে। এখন আমাদের কাছে একটাই, আমরা যে যেখানে আছি, আপনারা আমার কথা যে যেখান থেকে শুনছেন, আমাদের কাছে একটাই, আমরা যতটা ভারত আমাদেরকে উস্কাই দিবে ততটাই আপনারা ভাই আমাকে বুকে আগলে নেন। তখন আমি আপনাদের হয়ে আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো তাদের সাথে। আমি মনে করবো আমি তো একা নয়, আমার সাথে আমার মুসলমান ভাইরাও আছে, আমি সাহস নিয়ে আমি যুদ্ধ করতে পারবো। কিন্তু আপনারা যদি তাদের উস্কানিতে আমাকে গালাগালি শুরু করেন, আমাকে এড়িয়ে চলেন, তাহলে তো ভাই আমি একলা হয়ে গেলাম, আমি নিঃসঙ্গ হয়ে যাব। এই জন্য আমি বারবার বলার চেষ্টা করেছি, যেহেতু আমি পাহাড়ের ছেলে, পাহাড়ে জন্মগ্রহণ করেছি, আমার পাহাড়ের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না। ওইটাই জানেন যেটা ফ্যাসিস্ট হাসিনা আপনাদেরকে দিয়ে গেছে। কোন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশকে পাকিস্তান করে দিবে, এই প্রেক্ষিতে আপনি কি বলবেন? শুভেন্দু নাম শুনেন ভাই, আমি মনে করি আপনারা যদি শুভেন্দু বাবু আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন, আপনি যদি পারেন, তাহলে আপনি সবচেয়ে কঠিন থ্রেডের মধ্যে থাকবেন। আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো আমরা। করেন, এক করেন আপনারা। এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে। আপনারা কি বলতে চান? আমাদেরকে উগ্রতা ছড়াতে চান? আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই, আমরা ভালোবাসতে জানি। কিন্তু তাই বলে এ নয় আমরা নরম এ নয়, আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কি করেন। আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি। কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওইখানে। শুভেন্দু বাবু আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। আওয়ামী লীগের কুচকে আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি যুবলীগ করি। আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। এরা কেউ আসছে হিন্দু বেশে, কেউ রিক্সাওয়ালা বেশে, কেউ অটোওয়ালা বেশে, আওয়ামী লীগ
আমি আওয়ামী লীগ সরকার বাদ দিচ্ছি। উনি একজন ধর্মভীরু লোক হয়ে কি করে উনি খারাপ লোক করতে পারে? এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়রা এবং অন্যান্য জনগোষ্ঠী নির্যাতিত হয়েছে, অন্যান্য জনগোষ্ঠী যে নির্যাতিত হয়েছে, এটা আপনারা দেখেছেন এবং আপনারা জানেনও। এই কথার মাধ্যমে আমাকেও এখান থেকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু আমার দাবি, আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে আমি যে আমার দেশের ঠিকানা রাখতেছি ওখান থেকে আপনারা একটু খোঁজ খবর নেবেন যে আমি দেশের জেলে থাকলে